আসসালামু আলাইকুম। আজ 29 সেপ্টেম্বর 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতে সংবাদ শিরোনাম। ভারতে পূজা মণ্ডপে ট্রাম্প ও ইউনূসের মূর্তি নিয়ে তোলপাড়, তোপের মুখে আয়োজকরা। জামাতের লোগো পরিবর্তন নিয়ে যা হচ্ছে রিজভির ক্ষোভ। পাকিস্তান সৌদির চুক্তিতে ইরানকে যুক্ত হওয়ার আহ্বান। এবার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে তৈরি দুটি মণ্ডপে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিমাকে অসুর রূপে প্রদর্শন করায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এই মণ্ডপগুলোতে দুর্গাদেবীর পদতলে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর হিসেবে দেখানো হয়েছে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই খবর প্রকাশ করেছে। বহরমপুরের খগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি তাদের মণ্ডপে অসুর হিসেবে বেছে নিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কমিটির মুখপাত্র এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন, ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতি এবং কঠিন ভিসা ব্যবস্থার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু ভাবতেন, কিন্তু ট্রাম্প তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাই তাকে অসুর হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে অসুর হিসাবে দেখানো হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আরও বিতর্ক সৃষ্টি করেছে তার পাশে রাখা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিচ্ছিন্ন মাথা। এই মণ্ডপের মূল প্রতিপাদ্য হল ধ্বংস, যার মাধ্যমে জাতির প্রতি হুমকি দূর করার প্রতীক তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে কমিটি জানিয়েছে। ধর্মীয় উৎসব দুর্গাপূজায় রাজনৈতিক ব্যক্তিত্বদের অসুর রূপে উপস্থাপন করায় সামাজিক ও নাগরিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু দর্শনার্থী এই উদ্যোগকে সাহসী রাজনৈতিক বিবৃতি হিসেবে দেখছেন এবং একে সময়ের প্রতিচ্ছবি বলে মনে করছেন। তবে বহু মানুষই এটিকে একটি ধর্মীয় উৎসবে রাজনীতি টেনে আনাকে অনুপযুক্ত এবং সংবেদনশীলতা পরিপন্থী বলে মনে করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিতর্ক আরও তীব্র হয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, এটা ঠিক নয়, পূজা কোনো তামাশা নয়। ভারতের দুর্গাপূজার এক মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুরের রূপে প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। সোমবার দলটির দফতর সম্পাদক মোহাম্মদ মিরাজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ডক্টর ইউনূসকে অসুরের চেহারায় দেবী দুর্গার পায়ের নিচে উপস্থাপন করা শুধু একজন ব্যক্তিকে অপমান নয়, বরং বাংলাদেশের জাতীয় গৌরব ও জনগণের মর্যাদার ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাজ বাংলাদেশ বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ এবং দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। ডাক্তার ইরান অভিযোগ করে বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ভারতীয় মহল সহজভাবে নিতে পারেনি। সেই হতাশা থেকেই ডক্টর ইউনূসকে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে। অথচ তিনি শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের কাছে এক গৌরবময় প্রতীক। তিনি আরও দাবি করেন, ভারত সরকারকে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের ফেরত পাঠিয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। লেবার পার্টি চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে ভারত ক্ষমা না চাইলে বাংলাদেশ লেবার পার্টি ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা ও বিক্ষোভ সহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর বরাবরই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় বাংলাদেশ জামাতে ইসলামী। এবার আলোচনায় নতুন মাত্রা দিয়েছে দলটির লোগো পরিবর্তন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে তাদের নতুন লোগো। এরই মধ্যে জামাতে ইসলামীর একটি নতুন লোগো প্রকাশ্যে এসেছে। যদিও দলটির একজন কেন্দ্রীয় নেতা গণমাধ্যমে বলেছেন, এটি চূড়ান্ত লোগো নয়, তবে লোগো যে পরিবর্তন হচ্ছে সেটি নিশ্চিত করেছেন এই নেতা। জামাতের লোগোতে এতদিন দেখা যেত আরবি ভাষায় আল্লাহ শব্দের আকৃতির ওপর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, নিচে আরবি ভাষায় লেখা আকিমুদ্দিন। তবে প্রকাশ্যে আসা নতুন লোগোতে এসব নেই। সেখানে জায়গা করে নিয়েছে কলমের নতুন প্রতীক, সঙ্গে দাঁড়িপাল্লা। রোববার সকাল 9টায় রাজধানীর বসুন্ধরায় জামাতের আমিরের কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত
গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেক্রো। এ সময় তিনি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে জাতীয় পতাকার আদলে জামাত ইসলামের একটি নতুন লোগো দেখা যায়। এরপর জামাতের লোগো নিয়ে নানান আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে প্রশ্ন তুলেছেন, নতুন লোগোর মাধ্যমে কি বার্তা মূলত দিতে চাচ্ছে দলটি? এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামী এখনও কিছু জানায়নি। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেছেন, দলটির লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে, তবে কোন লোগোটি ব্যবহার করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। আজকের এই লোগো ভুলবশত ছবিতে চলে আসছে। আগামী কয়েকদিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে। জামায়াতে ইসলামের রূপ ও নাম পরিবর্তন মানুষ ভালোভাবে নেয় না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, জামাতের নাম শুনলেই মনে হয় পৃথিবীর বিভিন্ন দেশেও তাদের শাখা রয়েছে। সম্প্রতি জামাতের নায়েবে আমির ভারতের বিরুদ্ধে 50 লাখ লোক নিয়ে যুদ্ধের হুমকি দেন। এ প্রসঙ্গে রিজভী বলেন, তাদের কথা ও কাজের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। ক্ষমতার লোভে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এসব প্রতারণাপূর্ণ বক্তব্য। তিনি আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির শিকড় এত গভীরে যে সহজে উপড়ে ফেলা যায় না। বাইরে থেকে ষড়যন্ত্র হলেও আমরা একযোগে কাজ করছি, তাই তারা ব্যর্থ হচ্ছে। পূজা উপলক্ষে সম্ভাব্য অপকর্মের আশঙ্কা থেকেই ইতোমধ্যেই জেলা পর্যায়ে মিটিং করা হচ্ছে বলে জানান রিজভী। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের 1 ইঞ্চি জমির দিকে কেউ নজর দিলে আমরা চোখ ফুটা করে দেব। কোনোভাবেই যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, সেই দিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ নেতা ফ্যাসিস্ট মুহিবুল হাসান চৌধুরী নওফেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় জামাত ইসলামী নেতাদের কখনো অসম্মান করেনি বলে দাবি করেছেন। সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এসে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ভিডিও বার্তায় নওফেল বলেন, গোলাম আজম সাহেব এবং মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে কখনো অসম্মানজনক আচরণ করা হয়নি, একদিনের জন্যও না। আওয়ামী লীগ সরকারের সময় অসম্মানজনক কোনো কাজ করা হয়নি। আদালত তার নিজস্ব গতিতে চলেছে, আইন তার নিজস্ব প্রক্রিয়ায় চলেছে। আইনের শাসন ছিল বলেই আওয়ামী লীগ সরকার 15 বছর টিকে ছিল বলে মন্তব্য করেন। তিনি স্বীকার করেন, আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে, সুশাসন নিয়ে প্রশ্ন থাকতে পারে, এছাড়াও আরও অনেক বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু ন্যায্য বিচার ছিল, বিচার বিভাগের স্বাধীনতা ছিল। আমাদের রাজনীতি সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ছিল বলে তিনি দাবি করেন। চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানকালে তোলা অস্ত্রধারী আওয়ামী কর্মীর পুরনো ছবি খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনার দাবি করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ, পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। বাংলা ফ্যাক্ট জানিয়েছে, গত 27 সেপ্টেম্বর খাগড়াছড়িতে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, খাগড়াছড়িতে সেনাবাহিনীর সামনে সেটেলার বাঙালিরা প্রকাশ্যে জুম্মদের ওপর গুলি চালাচ্ছে। তবে যাচাই করে বাংলা ফ্যাক্ট নিশ্চিত করে ছবিটি খাগড়াছড়ির নয়। এটি 2024 সালের গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে আন্দোলনকারীদের উপর আওয়ামী সমর্থিত অস্ত্রধারীর গুলিবর্ষণের ছবি। রিভার্স ইমেজ সার্চে ছবিটি 2024 সালের 5 আগস্ট ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়। প্রো আওয়ামী লীগ ম্যান ফায়ার্স অ্যাট অ্যান্টি ডিসক্রিমিনেশন প্রোটেস্টার্স শিরোনামের সেই প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে আলোচিত ছবির মিল রয়েছে। ছবির ক্যাপশনে উল্লেখ ছিল, এটি চট্টগ্রামের এনায়েত বাজারে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার দৃশ্য। একই তথ্য নিশ্চিত করেছে দৈনিক দেশ রূপান্তরের ওয়েবসাইটের প্রকাশিত প্রতিবেদন। বাংলা ফ্যাক্ট বলছে, খাগড়াছড়ির ঘটনার নামে পুরনো যে ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট নিয়মিত কাজ করছে এবং যাচাই করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছে। ছাত্র জনতার আন্দোলনের পর গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসান। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাসিনার সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি লেখেন, শুভ জন্মদিন আপা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম। রোববারই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, আওয়ামী দোসর ও ক্রিকেটার সাকিব আল হাসান
ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না। তিনি আরও উল্লেখ করেন, ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা, এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদের তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ বা কূটনীতির পরিচয়ের নরমালাইজ ও পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক সময়ই আমরা বলে থাকি যে এই সমাজে আমার কোনো গুরুত্ব নেই, আমাকে কেউ দাম দেয় না, কেউ পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, এই ধরনের কথা আমরা অহরহ শুনি। কিন্তু প্রিয় বন্ধুরা, নিজেকে পাত্তা পেতে হলে অথবা নিজের দাম বৃদ্ধি করতে হলে নিজেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হবে। কোনো না কোনো বিষয়ে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে, অন্যদের চেয়ে তুলনামূলকভাবে বেশি আলাদা হতে হবে অন্যদের চেয়ে। ধরুন, আপনি মোবাইল সম্পর্কে খুব ভালো জানেন, মোবাইল নষ্ট হলে কি করতে হয়, মোবাইল হ্যাং হলে কি করতে হয়, মোবাইল কোনটি কতটা ভালো, কোনটি কোন দেশের কোন ব্র্যান্ডের, কোন মোবাইল কি ধরনের কাজ করে, এই তথ্য যদি আপনি জানেন তাহলে কিন্তু অনেকের কাছে আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন মোবাইলের সুবাদে। এভাবে সমাজে গুরুত্বপূর্ণ হতে চাইলে, পাত্তা পেতে হলে মানুষের, আপনাকে কোনো না কোনো বিষয়ে অভিজ্ঞ, বিশেষজ্ঞ বা এক্সপার্ট হতে হবে। বন্ধুরা, আসুন আজ থেকে আমরা নেমে পড়ি মাঠে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে ইরানের যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি। ইরানি বিপ্লবী গার্ডের জেনারেল সাফাভি বলেন, ইরান, সৌদি আরব, পাকিস্তান এবং ইরাক একটি সম্মিলিত নিরাপত্তা চুক্তি করতে পারে। ইরান ইন্টারন্যাশনাল সংবাদ সংস্থা এ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন জিও নিউজ। সাফাভি যে চুক্তির কথা উল্লেখ করেছেন তা হল ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট SMDA। দুই দেশের ওপর যে কোনো আক্রমণকে উভয়ের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করবে এই চুক্তি। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে স্বাক্ষরিত হয় এই চুক্তি। কাতারে ইসরায়েলের হামলার পর আঞ্চলিক কূটনৈতিক হিসাব পরিবর্তনের ঠিক 1 সপ্তাহ পর এই ঘটনা ঘটে। চুক্তি নিয়ে কিছু আন্তর্জাতিক মিডিয়া আলোচনা করে যে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জোর দিয়ে বলেন, চুক্তির আওতায় সৌদি আরবের কাছে কোনো পারমাণবিক অস্ত্র বিক্রি করবে না পাকিস্তান। বিশ্লেষকরা চুক্তিটিকে ঐতিহাসিক ও অপ্রত্যাশিত উন্নয়ন হিসেবে উল্লেখ করেছেন। এর ফলে দ্বিপক্ষীয় সম্পর্ককে আনুষ্ঠানিক নিরাপত্তা অঙ্গীকারে উন্নীত করে। এর ফলে যে কোনো আক্রমণকে উভয়ের উপর আক্রমণ হিসেবে গণ্য করার বাধ্যতামূলক ধারা চুক্তিটিকে অন্য চুক্তির তুলনায় আলাদা করেছে। সাফাভি বলেন, এই পদক্ষেপ পাকিস্তান সৌদি সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি দক্ষিণ এশিয়া ও ইসলামিক বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ, যা পাকিস্তানকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার সবচেয়ে সক্ষম মুসলিম শক্তি হিসেবে অবস্থান দেবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রভাব আঞ্চলিকভাবে হ্রাস পাচ্ছে, কারণ তারা এখন এশিয়া প্যাসিফিক অঞ্চলে মনোনিবেশ করছে। এই পরিস্থিতিতে আমরা একটি আঞ্চলিক ইসলামিক জোট গঠন করতে পারি। অবশেষে কার্যকর হল ইরানের উপর জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা, যা এড়ানোর জন্য দেশটির ব্যাপক কূটনৈতিক চেষ্টা চালিয়েছিল। এই নিষেধাজ্ঞা পুনর্বহালের পরপরই ইসলামী বিপ্লবের দেশটি কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, এ অবস্থায় যে কোনো পরিণতির দায় পশ্চিমাদেরই বহন করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মন্তব্য করেছেন যে কূটনীতিতে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে এবং ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এর কবর রচনা করেছে। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান এই নিষেধাজ্ঞা মোকাবিলা করতে প্রস্তুত। নিষেধাজ্ঞার আওতা ও ইরানের কৌশল। জাতিসংঘের এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরানের অস্ত্র কেনাবেচা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কার্যক্রম। পশ্চিমারা বলছেন, এর ফলে বিশ্বব্যাপী থাকা দেশটির সম্পদজব্দ, শ্রমণ নিষেধাজ্ঞা জারিসহ জ্বালানি খাতেও বড় ধরনের প্রভাব পড়বে। তবে নিষেধাজ্ঞার এই ধাক্কা মোকাবিলায় তেহরান তার মিত্রদের দিকে ঝুঁকছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়েছেন, প্রতিবেশী ও ইউরেশিয়ার দেশগুলো ছাড়াও ব্রিক্স এবং
সাংহাই সহযোগিতা সংস্থার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের জনগণ ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রেখে ঐক্য ও সংহতি ধরে রাখতে পারলে এই নিষেধাজ্ঞার ভয় পাওয়ার কিছু নেই। মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করা থিঙ্ক ট্যাঙ্কগুলোর মতে চীন ও রাশিয়ার মতো পরাশক্তি পাশে থাকায় খামেনি প্রশাসন নিষেধাজ্ঞার ধাক্কা মোকাবিলা করতে সক্ষম হবে। নিষেধাজ্ঞা পুনর্বহালে রাশিয়া ও চীন 6 মাস পিছিয়ে দেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি। পারমাণবিক ইস্যুতে পশ্চিমাদের অবিশ্বাস ও ইসরায়েলের চাপ ইরান বরাবর দাবি করেছে যে তারা পূর্বেও পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও উৎপাদনের ইচ্ছা নেই। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনের ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়েই এই দাবি করেছেন, কিন্তু তেহরান পশ্চিমাদের মনে বিশ্বাস জাগাতে পারেনি। যুক্তরাষ্ট্রসহ ইসরায়েল এবং অন্যান্য পশ্চিমা মিত্ররা পারমাণবিক অস্ত্র ইস্যু টেনে ইরানকে নিশানা করে চলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘের ভাষণে ইরানকে সবার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য চুক্তি উপস্থাপন করেন। এমনকি তিনি ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের আলটিমেটামও দেন। নেতানিয়াহুর দেয়া আলটিমেটামের দিনেই জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হলো। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি নিষেধাজ্ঞা কার্যকর করতে গত মাসে চিঠি দিয়েছিল। এই ঘটনা তেহরানের সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে শঙ্কা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।